বলছে আগেই ভালো ছিলাম। এটা আমি এই সরকারকে আসলে সতর্ক করে দিয়ে বলেছিলাম। এখন আমি তাই বলি, যে কোনো সরকারের জন্যই এটা হলো সবচেয়ে বেদনাদায়ক যদি তার আগের কথা মানুষ বলে যে আগেই ভালো ছিলাম। এখন সরকার যদি সতর্ক না হয় তাহলে তারা বোকামি করবে এবং সেই বোকামির ফল তারা ভোগ করবে। আর আমি এখন বলবো কি না সেই বাস্তবতা বোধহয় এখনো আসে নাই, আমার মনে হয় আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। পরের মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ মাসুদ হোসেন। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, বাংলাদেশ হচ্ছে একটি ডাইনিং টেবিল, এখানে যারাই বসে তারাই খায়। এখন যারাই খাচ্ছেন কয়েক গুণ বেশি খাচ্ছেন। আল্লাহ আপনি এবং বাংলাদেশকে হেফাজত করুন, আমিন। ওনার উপমাটা মনে হয় যে খুবই ভালো লেগেছে আমার। আসলে মনে হয় এই দেশটা এখন একটা ডাইনিং টেবিলে পরিণত হচ্ছে। এরপরে হান্নান মাসুদের একটা বিষয় নিয়ে এবার কথা বলেছিলাম যে ওনাকে গাড়িটা কে দিয়েছে, কি সমাচার। এই প্রসঙ্গে আমি পরপর দুটো মন্তব্য পড়ছি। একটা প্রথম যেটা পড়ছি সে লিখেছেন সমীর উদ্দিন। তিনি লিখেছেন, প্রিয় মাসুদ কামাল স্যার, আপনাকে ধন্যবাদ জানাই অকপটে বুক ফুলিয়ে সত্য কথা বলার জন্য। ভাই হান্নান মাসুদের শুধু গাড়ি না, ওর টেলিভিশনে বলা সেই জরাজীর্ণ ঘরখানা এখন 5 তলা ফাউন্ডেশন নিয়ে উঠতেছে। তো এই তথ্য যদি সত্য হয়, আমি জানি না এই তথ্য সত্য কি মিথ্যা, যদি এটা সত্য হয় তাহলে আমি বলবো এটা হলো আমাদের জন্য একটা খুবই বেদনাদায়ক ঘটনা হবে। কারণ এত দ্রুত 5 তলা ফাউন্ডেশনের একটা ঘর উঠানোর মতো অবস্থা যদি হান্নান মাসুদের হয়ে থাকে, হান্নান মাসুদ এলাকায় নির্বাচন করতে চাচ্ছে, যারা ওনাকে ভোট দেবেন অথবা দেবেন না, অথবা ওনার নির্বাচনী এলাকায় যারা মানুষ, তাদের জন্য আমি মনে করি এই ইনফরমেশনটা একটা মানে বড় বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে। আর হান্নান মাসুদ যদি এটা করে থাকেন, আমার কেন যেন মনে হয় উনি এত বড় বোকামিটা করবেন না। উনি যদি এখন ওখানে 5 তলা ঘর বানান তো ওনার এলাকার লোক তো সবাই দেখবেন, তারা তো তাদের মতো করে এটা মূল্যায়ন করবেন। এত বড় রিস্কে উনি কেন যাবেন আমি বুঝতে পারছি না। আবু সৈয়দ লিখেছেন, আমাকে তো কেউ একটা গাড়ি দেয় না। হ্যাঁ, এই কথাটা কিন্তু খুবই সত্য। আমি এই কথা বলেছি, যখন কেউ কাউকে গাড়ি দেয় এমনি এমনি দেয় না, পেছনে কিছু না কিছু কারণ থাকে, কিছু সুবিধা পাওয়ার জন্য থাকে। ব্যবসায়ীরা যখন কিছু একটা দেয়, এটা আসলে দেয় না, এটা ইনভেস্ট করে। যা দেয়, যে ইনভেস্টমেন্ট তারা করে তার কয়েক গুণ তারা যদি না পাওয়ার আশা দেখে তাহলে কোনো ব্যবসায়ী সেখানে ইনভেস্ট করবে না। এবং এই গাড়ি বলেন অথবা বাড়ি বলেন অথবা যাই বলেন, যাই দিক, ব্যবসায়ীরা দেওয়া মানে এগুলি ইনভেস্টমেন্ট। সেই ব্যাপারে সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। এর পরের কমেন্টে লিখেছেন রাজীব সাহা। তিনি লিখেছেন, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে, আপনারা বগল বাজান, আপনাদের সকল স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন, আরো ভালো হবে। শহীদ মিনার আর জাতীয় স্মৃতিসৌধ কবে ভাঙা হবে সেই অপেক্ষায় থাকেন। যারা রাজীব সাহা, আমি আপনাকে একটা কথা বলি, আপনার এই ক্ষোভ অমরক নয়, এই ক্ষোভ ঠিকই আছে। এই ক্ষোভের যে সেন্টিমেন্ট, ক্ষোভের পেছনে যে আবেগ আপনার মধ্যে কাজ করেছে সেটাকে আমি সম্মান করি। কিন্তু একটা ইনফরমেশন গ্যাপ আছে আপনার, সেটা হলো যে সেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে না, ওটা সংস্কার করা হচ্ছে। এবং এই সংস্কারের উদ্যোগটা নেওয়া হয়েছে 2023 সালে, এবং গণপূর্ত অধিদপ্তর তারাই এই সংস্কার কাজটা করছে, মানে সরকারই করছে। 2023 সালে যখন হাসিনা সরকার ছিল তখনই এটাকে সংস্কার করার জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছিল, সেই পরিকল্পনার বাস্তবায়নটা এখন হচ্ছে। কাজে ওখানে সম্পূর্ণ ভাঙা হচ্ছে, ওটার আগের ইটাই নকশাটাই থাকবে, এবং উপরের লেয়ারটাতে ওখানে একটা নতুন কিছু একটা লেয়ার লাগানো হচ্ছে। এরকম খবর আমি আজকে পত্রিকায় পড়েছি। আপনি আরেকটু সময় নিয়ে পড়লে হয়তো এই তথ্যগুলি পেতেন। যাই হোক, তবু আপনার যে ইমোশন, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। পরের কমেন্টে লিখেছেন হোম এডুকেশন কেয়ার। তিনি লিখেছেন, কমেন্ট সেকশন পড়ার সময় আপনি নাম মেনশন করে কথা বলেন, যা কমেন্টকারীর জন্য নিরাপত্তার ঝুঁকি। কারণ নামগুলো কমেন্টে আসলে সেগুলো খুঁজে পাওয়া সম্ভব, বিশেষ করে যখন প্রোফাইল সিম্বল সহ দেখান বিষয়টি নেতিবাচক। আপনার উদ্বেগটাকে আমি ইগনোর করছি না, ঠিক আছে, কিন্তু একটা কথা ভাবুন, এটা
নিরাপত্তা ঝুঁকিটা হবে কেন? মানে কেউ আপনাকে ধরবে, মারবে, হুমকি দিবে অথবা কিছু একটা করবে, তো সেটা করলে তো আমার কমেন্টটা তো ওপেন আছে, সে তো আমার কমেন্ট সেকশন দেখে দেখেও করতে পারে। আর আমি তো সবগুলি পড়ি না, আমি কয়েকটা পড়ি। আমি যেগুলি পড়ি সেগুলো ওনারা দিয়েছেন বলেই তো পড়ি। যেমন আপনারটা আপনি দিয়েছেন নামটা এভাবে, এখন যদি কেউ আপনাকে হুমকি দিতে চায় তাহলে আমি আপনার নামটা পড়লাম, এটা শুনে হুমকি দিবে, এটাও হতে পারে। আবার ওখানে তো দেখতেও পাচ্ছে সবাই, এমন তো একটা গোপন ভাবে আপনি আমাকে পাঠিয়েছেন, আপনি প্রকাশ্যে পাঠিয়েছেন বলেই আমি প্রকাশ্যে পড়ছি। আমার মনে হয় না এখানে আমি খুব একটা ভুল করেছি। এরপর একটা লিখেছেন এসকে শাহিন, তিনি লিখেছেন ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে একটা ভিডিও বানায়েন। জনাব এসকে শাহিন, আপনি ব্যারিস্টার সুমনের প্রতি আপনার যে ফিলিংসটা কাজ করছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি সাধারণত এরকম একজন ব্যক্তিকে নিয়ে ভিডিও বানাই না। কিন্তু তবু আমি এই কমেন্টটা পড়লাম কেন সেটা একটু বলি। ব্যারিস্টার সুমনকে কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি। এখন বলবেন যে কেন পছন্দ করি? আমি করি এই কারণে যে উনি কিন্তু দেখেন, মানে যা চলছিল, প্রচলিত যে ধারা, প্রচলিত যে চিন্তা, তার বিপরীতে কিন্তু উনি কাজ করতেন এবং উনি এই সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন। উনি ওনার এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন। অনেক অন্যায়কে, অনেক অনিয়মকে উনি প্রকাশ্যে নিয়ে এসেছেন, মানুষকে সচেতন করেছেন। এবং উনি সেখানে আওয়ামী লীগের মনোনীত যে প্রার্থী ছিলেন, একজন প্রতিমন্ত্রী ছিলেন, তাকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মানে ওই এলাকার মানুষ ওনাকে ভালোবাসে, এটা বাস্তবতা, এটা সত্য। হ্যাঁ, শেষ দিকে ওনার কিছু ভিডিও ছিল, ওনার কিছু কথাবার্তা ছিল যেটা হয়তো শেখ হাসিনার পক্ষে ছিল, সেই জন্য ওনাকে আজকে এই কারাভোগ করতে হচ্ছে অথবা বিপদে পড়তে হয়েছে। তো এটা দুনিয়াতে নিয়মই। আপনি যখন ভালো কাজ করবেন তার জন্য আপনি সুফল পাবেন, যখন খারাপ কাজ করবেন তার জন্য আপনাকে পেইনটা ভোগ করতে হবে, সাজাটা ভোগ করতে হবে। তো উনি হয়তো উনি শেষের যে অপরাধগুলো করেছেন, শেষের যে ভুলটা করেছেন, সেই ভুলের জন্য এখন উনি সাজা ভোগ করছেন। কিন্তু আমি মনে করি উনি যদি ভালো কাজ করে থাকেন তার জন্য পুরস্কার উনি অবশ্যই পাবেন। আমিও আশা করি উনি দ্রুতই যেন ওনার এই ভুলগুলোর যে সাজা উনি পাচ্ছেন সেটা কাটিয়ে উনি যেন আবার জনগণের সামনে আসতে পারেন, এই প্রত্যাশা আমি করি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রিয় ব্যক্তিকে নিয়ে লেখার জন্য। এটা আমার এর আগের যে ভিডিওটা ছিল, যেটা বলেছিলাম যে আওয়ামী লীগের নেতাদের নিয়ে, সেই ভিডিওর প্রেক্ষিতে কমেন্ট, এখন যে পরে যে 2-3টা কমেন্ট পড়বো সেটা সেই ভিডিওর প্রেক্ষিতে। এখানে এইচআর দিদার লিখেছেন, স্যার আপনাকে আমি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করি। আমি একজন আওয়ামী সমর্থক, যদিও আপনার আজকের কথাটা পছন্দ হয় নাই, তারপরেও আপনাকে আমি ভালোবাসি, কারণ আপনার প্রত্যেকটা কথা আমার পছন্দ হবে এমন তো না। দোয়া রইল আল্লাহ যেন আপনাকে ভালো রাখে এবং নেক হায়াত দান করেন। দেখেন এই যে দিদার সাহেবের যে কমেন্ট, এটা পড়লাম এই কারণে, আমি আসলে এই ধরনের কমেন্টই, এই ধরনের মনোভাবটাই আমার মধ্যে থাকুক, এটা আমি চাই। আপনি যে মতেরই হন না কেন, যদি আপনার সঙ্গে আমার কোনো মত না মিলে, আমার বক্তব্য না মিলে, আপনি অপছন্দ করবেন, সমালোচনাও করবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে অন্য যেগুলি বলছি সেগুলোর জন্য আমার কথাটা লজিক্যাল কিনা, এটা খেলে দেখেন আপনারা। সব লজিক তো আমার আপনার পক্ষে থাকবে না। জনাব দিদার সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরের কমেন্টে লিখেছেন মোহাম্মদ জাহিদুল আহসান জাহিদ, এটা ওই আগের ভিডিওটা নিয়ে, যে কামাল ভাইকে ধন্যবাদ সুন্দর এপিসোড উপহার দেবার জন্য। 5ই আগস্টের পর ওরা কিভাবে পালালো ইংল্যান্ড, ইন্ডিয়াতে, কারা সাহায্য করলো তাদের, কারা এর সাথে জড়িত, আগে এদের খুঁজে বের করতে হবে, তবেই সব জানা যাবে। আপনার সঙ্গে ভাই আমি একমত, এবং এই ব্যাপারে আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি, আমি জিজ্ঞাসা করেছি যে তাদেরকে পালাতে কারা সাহায্য করলো, এটা খুঁজে বের করা যে কোনো সরকারের পক্ষে খুব সহজ কাজ। সরকার সেই কাজটা কেন করে না এটা আমি বুঝতে পারি না। আমি মনে করি স্বচ্ছতার খাতিরে হলেও এটা করা উচিত।